where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, মালদা জেলা অনলাইন শিক্ষায় সকলকে স্বাগত জানাই। আমি শ্রী জীবনকৃষ্ণ দেবনাথ, গাজল হাজিনাকু মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং গণিতের শিক্ষক। আজ আমি দশম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে টেক্সট বইয়ের কিছু অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যেহেতু দশম শ্রেণীতে পড়ো, আগামী বছর 2021 সালে তোমরা মাধ্যমিক পরীক্ষায় বসবে। এটা তোমাদের জীবনের সবচেয়ে প্রথম বড় পরীক্ষায় তোমরা অবতীর্ণ হতে যাবে। যেই স্কুলেই পড়ো না কারো, সমস্ত ছাত্রছাত্রীরা স্কুল থেকে, নিজস্ব স্কুল থেকে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে তারা তোমাদেরকে মানসিকভাবে প্রস্তুত করে তোলে এই পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ার জন্য। সেই ধরনের কিছু টিপস দিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে এই বড় পরীক্ষায় তোমাদের কাজে লাগে। তো আমরা শুরু করতে চলেছি আজকের পাঠ, চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। এই চ্যাপ্টার শুরু করার আগে একটা কথা বলি যে তোমরা দেখতেই পাচ্ছ সুদ কথাটা আমরা জানি সাধারণত কোথায় হয়, এইটা ব্যাংকের সাথে রিলেটেড শব্দটা, অর্থাৎ ব্যাংকে টাকা জমা হয়, টাকা তোলা হয়। এর জন্য বাস্তবে দুই রকমের সুদ আছে। একটা হচ্ছে সরল সুদ, যা তোমাদের আগে থেকেই জানা আছে, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কি, এই নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের আজকে একটা গল্প শোনাই, একটা গল্প দেখাই। সেই গল্প দেখে নিয়ে তারপরে আমরা আলোচনায় ঢুকবো চক্রবৃদ্ধি সুদ কী জিনিস। আশা করি এটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তোমরা একটু দেখো, দুই বন্ধুর গল্প স্ক্রিনে চলে এসছে। দেখো, ব্যাংক একটি, আমরা সবাই জানি এই ব্যাংকের নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। টাকা জমা বা তোলা যাই হোক না কেন, সবার জন্য আমরা কোথায় যাই, যে কোনো আর্থিক প্রতিষ্ঠান, সবার আগে ব্যাংকের কথা মনে পড়ে। আমি একটা ব্যাংক দিয়েছি। সৌরভ এবং সচিন দুজনেই টাকা জমা দিল। টাকা জমা দিয়ে চলে আসলো। আসার পরে কি হলো, এক বছর পরে দেখো, এক বছর পরে সৌরভ আর ব্যাংকে গেল না, সচিন ব্যাংকে গেল। সচিন ব্যাংকে গিয়ে কী করলো, সচিন ব্যাংকে গিয়ে টাকাটা যা হয়েছে সুদসহ সেই টাকাটা তুলে নিল। 10,000 টাকা জমা দিয়েছিল। জমা দেওয়ার পরে সে ফেরত পেল হচ্ছে 10,500 টাকা। তুলে নেওয়ার পরে মোট 10,500 টাকা তার কাছে হলো। সে ভাবলো যে না, টাকাটা আমি নিয়ে যাব না, থাক, আরেক বছর পরে এসে আবার টাকাটা জমা রেখে দিই, এক বছর পরে এসে আবার তুলবো। ঠিক আছে। এরপরে সে টাকাটা জমা দিয়ে চলে গেল। যাওয়ার পরে কি হলো দেখো, 2 বছর পরে দেখতে পাচ্ছ সৌরভ এবং সচিন দুজনেই টাকা তুলতে এসছে। কাউন্টারে 2 বছর হয়ে গেছে, অর্থাৎ সচিন মাঝে একবার গেছিলো, সৌরভ কিন্তু যায়নি। সৌরভ 2 বছর পরে আসলো, এসে টাকা তুললো। 10,000 টাকা জমা দিয়েছে, 2 বছর পরে তুললো। সৌরভ পেল কত, 11,000 টাকা। সচিন কত টাকা পাচ্ছে, সচিন পাচ্ছে 11,025 টাকা। এইবার সৌরভ তো জানে না কি ঘটেছে এর মধ্যে। সৌরভ না জানার জন্য সৌরভ কী করলো, সচিনকে বললো এরকম কেন হলো, দুজনেই 10,000 টাকাই জমা দিয়েছি, অথচ দেখা যাচ্ছে তুমি 25 টাকা বেশি পেলে, আমি কম পেলাম। দুজন মিলে ম্যানেজারবাবুর কাছে গেল। যাওয়ার পরে ম্যানেজারবাবুকে বললেন যে, তারা বলল যে স্যার এরকম হলো কেন। ম্যানেজারবাবু হাসছেন শুনে, তারপরে বললেন শোনো, দেখো কি হয়েছে। সৌরভ কি করেছে, এখানে দেখো, আসল হচ্ছে তার কত, 10,000 টাকা। সৌরভ 10,000 টাকা জমা রেখেছে। সুদের হার কত, 5%। কত সময়ের জন্য টাকাটা রেখেছিল, 2 বছর। তাহলে আমরা জানি
এই সরল সুদ নির্ণয়ের সূত্র তোমরা জানো, মোট সুদ সমান কত, পি আর টি বাই 100। এর সুদ করলে পরে হয় 10,000। পি এর মান, টি এর মান হচ্ছে 2 বছর এবং আর এর মান 5 বাই 100। দেখো ক্যালকুলেশন করে আমরা কত টাকা পাচ্ছি, 1,000 টাকা। তাহলে সুদ আসল সহ সৌরভ কত টাকা ফেরত পেল, 10,000, আর 1,000 যোগ করলে হলো 11,000 টাকা। কিন্তু শচীনের ক্ষেত্রে কি ঘটেছে দেখো একটু। শচীন কি করেছে, 1 বছর শেষে যখন শচীন গেছিল তখন সে 1 বছরের সুদ পেয়েছিল, কত টাকা পেয়েছিল, 500 টাকা। তাহলে ব্যাংক থেকে ক্যাশিয়ার তাকে কত টাকা ফেরত দিয়েছিলেন, 10,000 আর 500 টাকা, 10,500 টাকা। সে কি করলে, এই টাকাটা নিয়ে সঙ্গে সঙ্গে জমা দিয়েছিল। তাহলে আর 1 বছর, অর্থাৎ দ্বিতীয় বছরে তার আসলটা কত হলো, 10,500 টাকা। সময় হচ্ছে 1 বছর, সুদের হার 5%, 100 টাকা। এর সুদ কত দাঁড়ালো, 525। তাহলে সুদ আসল তার কত হলো, 10,000 প্লাস 525 সমান হলো 11,025। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো চক্রবৃদ্ধি সুদ কী জিনিস। কী ঘটনাটা ঘটেছে দুজনের মধ্যে ঘটনাটা এইটাই ঘটেছে যে প্রথম বছর শচীনের আসল ছিল 10,000 টাকা, দ্বিতীয় বছর শচীনের আসল হয়েছে 500 টাকা। কিন্তু সৌরভের ক্ষেত্রে তা হয়নি। তাই জন্য কি হলো যে শচীনের সুদের পরিমাণ সৌরভের সুদের পরিমাণের থেকে বেশি হলো। এই যে আসলটা, অর্থাৎ যখন আসলটা প্রত্যেক বছর অন্তর অন্তর পরিবর্তন হয়ে যাচ্ছে, তখনই কি হচ্ছে, সুদের আবার সুদ আমরা পাচ্ছি। এই যে 25 টাকা বেশি সুদ হয়েছে সেটা কার সুদ, এই যে 500 টাকাটা প্রথম বছর সুদ হয়েছিল সেটা আসলের সঙ্গে যুক্ত হয়ে গেছে। অর্থাৎ এইকেই বলে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। কাকে বলে, যখন আসলটা প্রত্যেক বছর পরিবর্তন হয়ে যায়। প্রত্যেক বছর যখন আমরা কি করি, যে সুদটা প্রাপ্য সেটা যখন আসলের সঙ্গে যোগ করে দিই তখন সেটা পরের বছরের আসল হয়ে যায়। এরকমভাবে যখন চলতে থাকে এই প্রক্রিয়াটাকেই বলা হয় চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের ক্ষেত্রে তাহলে আমরা কি জানলাম, যে চক্রবৃদ্ধি সুদ আর কিছুই নয়, সরল সুদের সাথে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এইখানেই যে সরল সুদের ক্ষেত্রে আসল প্রত্যেক বছর একই থাকবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের সময় আমরা যখন নির্ণয় করব তখন প্রত্যেক বছরের আসল পরিবর্তন হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। আমি যদি ডেফিনেশনটা দেখানোর চেষ্টা করি, দেখো কাকে বলে চক্রবৃদ্ধি সুদ, আমরা কি বলবো, আসল বা মূলধনের কথা আগে বলি, তারপরে সুদের কথা বলছি। এই চক্রবৃদ্ধি সুদ নির্ণয় চ্যাপ্টারে তোমরা ক্লাস 10-এই আগে দ্বিতীয় অধ্যায়ে সরল সুদ করেছো। এই সরল সুদ আমাদের অক্রমণী স্কুলের মাস্টারমশাই চন্দনবাবু অত্যন্ত প্রাঞ্জলভাবে বুঝিয়েছেন। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝেছো, অনেক অঙ্কগুলো সমাধান করেছো। এইবার আমরা চক্রবৃদ্ধি সুদের সমস্যার সমাধান করব। দেখো সেখানে তোমরা জেনেছো, তবুও আরেকবার রিপিট করে দিচ্ছি আমি। আসল বা মূলধন কাকে বলে, সুদ কাকে বলে। ব্যাংক বা পোস্ট অফিস বা যে কোনো অর্থ বিনিয়োগকারী সংস্থার কাছে অর্থ জমা রাখলে বিনিয়োগকারীকে জমা রাখা অর্থের বিনিময়ে যে অতিরিক্ত কিছু অর্থ প্রদান করা হয় তাকেই বলে সুদ। এবং যে পরিমাণ অর্থ জমা রাখা হয় তাকে বলে হচ্ছে আসল। অথবা ঠিক এর বিপরীত ঘটনা ঘটতে পারে। অর্থাৎ কি হতে পারে, আমার লোন দরকার, আমি ব্যাংকে গিয়ে টাকা নিলাম, যে টাকাটা আমি তুললাম ব্যাংক আমাকে যে টাকাটা দিল সেক্ষেত্রে সেইটাই হয়ে যাবে আসল। এবং এই টাকাটা শোধ দেওয়ার সময় ধরো আমি 50,000 টাকা নিলাম, আমাকে ফেরত দিতে হলো অতিরিক্ত আরও 20,000 টাকা, তাহলে এই 20,000 টাকাটা হচ্ছে তার সুদ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে আসল কাকে বলে, সুদ কাকে বলে জানো, তবু আমি আরেকবার তোমাদের বলে দিলাম। এইবার আমরা চলে আসছি যে বাস্তবে সুদ কত প্রকারের হতে পারে। বাস্তবে সুদ আমাদের তাহলে আমরা দেখতে পেলাম, এখনই দেখলাম আমরা যে উদাহরণটা আমি দিলাম তার মাধ্যমে দেখলাম যে বাস্তবে সুদ হয় 2 ধরনের, একটা হয় সরল সুদ, একটা হয় চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কাকে বলে আমি বললাম, আরেকবার দেখাচ্ছি আমি স্ক্রিনে। কেবল আসল বা মূলধনের উপর সুদ ধার্য হলে তাকে বলে হচ্ছে সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ কাকে বলে, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর প্রাপ্য সুদ যখন আসলের সঙ্গে যোগ হয়ে যায় এবং এভাবে প্রাপ্ত সুদ আসলের সঙ্গে বা সবৃদ্ধি মূল্যের উপর পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য যে সুদ ধার্য করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। আমি আরেকবার ব্যাখ্যা করছি, নির্দিষ্ট সময় অন্তর। এখানে একটা ব্যাপার আছে যে আমি যে উদাহরণটা একটু আগে দিয়েছিলাম সেখানে বললাম, দেখালাম তোমাদের যে শচীন কতদিন পর গেছিল ব্যাংকে, 1 বছর পর গেছিল। যদি সে আরও আগে যায় তাহলে পরে কি হবে, তার সুদের পরিমাণটা আরও বেড়ে যাবে। এই যে সময়, এটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পর্ব। আমি পর্ব ব্যাখ্যা করছি একটু পরে।
তার আগে আরেকবার রিপিট করছি, এই যে দেখো নির্দিষ্ট সময় অন্তর, সেটা 3 মাস পর হতে পারে, সেটা 6 মাস পর হতে পারে, সেটা 1 বছর পর হতে পারে, সেই যে সময় পর যাবে তাকেই বলা হয় পর্ব। এই নির্দিষ্ট সময় অন্তর প্রাপ্য সুদ, যে সুদটা আমি পাবো সেটা আসলের সঙ্গে যোগ হয়ে যাবে, এবং পরবর্তীতে প্রাপ্ত সুদ যখন আসলের উপর পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য সুদ ধার্য করা হয় তাকে বলে চক্রবৃদ্ধি সুদ। এখনই যে আমি গল্পটা তোমাদের বললাম, আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনলে এবং দেখেছো। প্রত্যেকেই আমি বলবো যে যেহেতু এটা গণিতের ক্লাস, প্রত্যেকে খাতা কলম এবং যে টেক্সট বই স্কুল থেকে তোমাদের দেওয়া হয়েছে সেটা সঙ্গে রাখো। আমি এখন অঙ্কগুলো বোঝাবো, বুঝিয়ে বোর্ডে করে দেবো, সঙ্গে সঙ্গে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবে এবং শোনার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো তোমরা খাতায় করবে। আমি যেখানে ছিলাম সেখান থেকে শুরু করি। যে আমি বলছিলাম পর্ব, দেখো পর্ব কাকে বলে। পর্ব আমি এখনই তোমাদের গল্পে বলছিলাম যে 1 বছর পর গেছে, অর্থাৎ সুদটা যোগ হয়েছিল ওইখানে 10,000 টাকার যে 1 বছরের সুদ, 1,000 টাকা 1 বছরে হয়েছিল। তাহলে এইটা যদি 1 বছর পরে না গিয়ে আমি যদি 6 মাস পরেই যেতাম তাহলে সুদটা অনেক আগে আসলের সঙ্গে যোগ হতো। তাহলে যোগ হলে কি হবে, সুদ এই যে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা বেড়ে যাবে। এটা 6 মাস না হয় 3 মাসও হতে পারে। এই রকম যে সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়ে যায় তাকেই বলে হচ্ছে পর্ব। সাধারণত আমরা আমাদের ক্লাস 10-এর সিলেবাসে 1 বছর 6 মাস বা 3 মাস এই 3টেই পর্ব পাবো, এবং বাস্তবেও দেখা যায় যে কোনো ব্যাংকিং প্রতিষ্ঠানে 3 মাস অন্তর সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে যায়। এইবার অঙ্ক করার সময় একটা জিনিস বলবো আমি, যে প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনবে এবং অঙ্কগুলো করবে। একটা মানে বাস্তব সত্যি কথা যেটা আমাদের স্বীকার করে নিতেই হয়, যখন মাধ্যমিক পরীক্ষার ফল হচ্ছে তখন আমরা কি দেখছি, এখনও কিছু ছাত্রছাত্রী অকৃতকার্য হচ্ছে, এবং তাদের ক্ষেত্রে যদি বিচার বিশ্লেষণ করে দেখা যায় বেশিরভাগের ক্ষেত্রেই কমন একটা সাবজেক্ট সেটা হচ্ছে অঙ্ক। তো আমি তাদের জন্য বলছি, আমরা কখনো চাই না যে একটি ছাত্র বা ছাত্রীও অকৃতকার্য হোক। এসবের যদিও অনেক কারণ থাকে, এই কারণগুলো বিশ্লেষণ করার সময় এখন নয়। ধরো অনেকে বিভিন্ন কারণে স্কুলে আসতে পারে না, তারা স্কুলে খাতায় নাম লিখে রেখেছে, কোনো মতো পরীক্ষাটা দিচ্ছে, তারা ক্লাস করার সুযোগ পায় না, বাড়িতে সবাই কাজ করে, বাড়িতে থাকতে হয়। তবে আমাদের মালদা জেলার যে প্রশাসনিক উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ, সেই উদ্যোগ চূড়ান্ত সাফল্য লাভ করবে যদি, যেহেতু শিক্ষা পৌঁছে গেছে এখন নিজেদের ঘরে, প্রত্যেকে যদি তোমরা এই ক্লাসগুলো, এই 1 ঘন্টার ক্লাস ঠিক মতো মনোযোগ দিয়ে শোনো, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ফেল কেউ করবে না। ফেল করানো অত্যন্ত কঠিন। একদম প্রত্যন্ত অঞ্চলের প্রান্তের ছাত্রছাত্রীদের জন্য বলছি, এই 1 ঘন্টা মনোযোগ দিয়ে শোনো। যে বিষয়গুলো আমরা বলবো সেই বিষয়গুলো খুঁটিনাটি মাথায় রাখবে, অঙ্কগুলো করবে বাড়িতে, এবং নতুন যে সমস্যাগুলো তৈরি হবে সেগুলোও সমাধান হয়ে যাবে। তোমরা জানো টেলিক্লাসের ব্যবস্থা করা হয়েছে, সেই ক্লাসে তোমরা যে কোনো দিন ফোন করতে পারো, অনেক মাস্টারমশাইরা রেডি থাকবেন, তারা তোমাদের সমস্যার সমাধান করে দেবেন। ফলে কোনো অসুবিধা আশা করি হবে না। একটু মনোযোগ দিতে হবে, একটু শুনতে হবে, একটু টেকনিক্যালি তোমাদেরকে সাউন্ড হতে হবে। কীরকম, ধরো আমি যদি বলি যে যারা একেবারেই অঙ্ক পারে না, রিমেম্বার দিস, আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা বলছি যারা ছোটোবেলা থেকেই অঙ্কের ভীতি নিয়ে তৈরি হয়েছে। আমি অঙ্ক পারি না এই কনসেপ্ট যাদের মধ্যে হয়েছে, আমি একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমি গত বছর একটি স্কুলে খাতা পেয়েছিলাম, সেখানে 150টি মেয়ের খাতা ছিল। একটি মেয়েকে 0 দিতে আমার খুবই কষ্ট হয়েছিল, কিন্তু উপায় কিছু ছিল না। মেয়েটি পুরো খাতাতে কিছু লেখেনি, শুধুমাত্র খাতার মধ্যে 2 লাইন লিখেছিল, যা নাকি অঙ্কের কোনো বিষয় নেই, ভৌতবিজ্ঞানের একটা কিছু লিখেছিল, যা আবার ঠিকমতো পড়াও যায় না। এই ধরনের ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য আমি বলছি, দেখো আমরা যদি একটু বিচার বিশ্লেষণ করে দেখি, একটু বুদ্ধি করে পড়ি, তাহলে কিন্তু ফেল করানো অত্যন্ত কঠিন হয়ে যাবে। কি হতে পারে তোমরা খেয়াল করে দেখো, পাটিগণিতে তোমাদের টেক্সট বইয়েই দেওয়া আছে, পাটিগণিতে মোট বরাদ্দ নম্বর হচ্ছে 9। এই 9-এর মধ্যে 2 নম্বরের 1 নম্বরে 2টো কোশ্চেন থাকে, যা হচ্ছে MCQ টাইপ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, সত্য অথবা মিথ্যা লেখো অথবা শূন্যস্থান পূরণ করো। আমরা যে কথাগুলো বলবো, আগের দিন সরল সুদ চ্যাপ্টারে চন্দনবাবু যা বলেছেন
এবং আমি যে কথাগুলো আজকে বলছি এই কথাগুলো শুনে রাখলেই, মনোযোগ দিয়ে যদি তোমরা শোনো, তাহলেই কিন্তু এই 2 নম্বর পাবে, নিজেরাই উত্তর দিতে পারবে। আর একটা কোশ্চেন থাকে 2 নম্বরের, 1 নম্বরে, এটাও একই। আর একটা কোশ্চেন থাকে হচ্ছে 5 নম্বরে। 5 নম্বরে একটা কোশ্চেন এখানে থাকে হচ্ছে 2টো প্রশ্ন, 2টির মধ্যে যে কোনো একটি করো, এই হচ্ছে 5 নম্বর। তাহলে পরে এই যে 5 নম্বর আমি তাদের জন্য বলছি, তোমরা যদি একটু 2020 সালের কোশ্চেনটা ওলট পালট করে দেখো, তাহলে দেখতে পাবে যে এইখানে পাটিগণিতে মোট 3টে চ্যাপ্টার আছে। একটা সরল সুদ, একটা চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি, আর একটা হলো অংশীদারি কারবার। 5 নম্বরে যে 2টো কোশ্চেন 2020 সালে এসেছিল, তা হচ্ছে একটা অংশীদারি কারবার, একটা সমাহার বৃদ্ধি থেকে। সুতরাং কি দাঁড়ালো, তাহলে এটা সহজেই অনুমেয়। আমি কিন্তু আবার রিপিট করছি, আমি তাদের জন্য বলছি যারা একেবারেই পরীক্ষায় অঙ্ক টাচ করতে পারছে না, তাদের জন্য অংশীদারি কারবারটাকে যদি আমি ছেড়ে দিই, চক্রবৃদ্ধি সুদ অবশ্যই জানবো, কিন্তু চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অঙ্কগুলো যদি সুন্দর করে করি, তাহলে নিশ্চিতভাবে আমি 5-এ 5 নম্বর পাবো। তাহলে সুতরাং পাটিগণিত থেকে 9 নম্বর তোলা প্রত্যেকের পক্ষে অত্যন্ত সহজ। আমি চেষ্টা করব অত্যন্ত প্রাঞ্জলভাবে নতুন কিছু টেকনিক দিয়ে, যা টিপস দিয়ে আমি আগেই বলেছি, তোমরা আগামী বছর একটা জীবনের সবচেয়ে প্রথম বড় পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছ, যেখানে তোমাদের মানসিক সাহায্য দরকার হয়। প্রত্যেক স্কুলের সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা সেটা করেন ক্লাসের মধ্যে দিয়ে। আমিও চেষ্টা করব সেরকমভাবে তোমাদেরকে ইনফ্লুয়েন্স করার এবং নতুন কিছু টিপস দেওয়ার, যাতে করে পরীক্ষায় খুব সহজে ভুল না হয়, সেগুলো তৈরি করে দেওয়া। আর এই চ্যাপ্টারটা, যেই চ্যাপ্টারে আমরা আছি, চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ, এই চ্যাপ্টার তোমরা প্রত্যেকেই জানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এর উপযোগিতা সবচেয়ে বেশি। আজকের যুগে ব্যাংকে যায়নি এরকম মানুষ পাওয়া বোধহয় বিরল। শুধুমাত্র চাকরিজীবী বা ব্যবসায়ীরা নয়, আজকে কৃষকদের যেতে হচ্ছে, তাদের যে ধান চাল তারা বিক্রি করছে, তাদের টাকা সরকার অ্যাকাউন্টের মাধ্যমে পে করছে। আজকে এমনকি যারা কাজ করছে, 100 দিনের কাজ, তাদেরও টাকা অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে। ফলে এই যে চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা ছাত্রছাত্রী সামনে আছো আমার, তারাও দেখো, তারাও বিভিন্ন স্কলারশিপ, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, প্রি ম্যাট্রিক, মাইনরিটি, বিভিন্ন কাজে তোমাদের অ্যাকাউন্ট লাগে। প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট আছে, কিন্তু এটা বাস্তব সত্যি কথা, প্রত্যেকেরই অভিজ্ঞতা খুব একটা ভালো নয় ব্যাংকে যাওয়ার। প্রথমেই আমাদের যে জিনিসগুলো সম্পর্কে জানা থাকে না, কোন অ্যাকাউন্ট খুলবো, কোথায় খুলবো, কী অ্যাকাউন্ট খুললে আমার সুবিধা হবে, নমিনি রাখা চলবে কি না, এই খুব সাধারণ জিনিসগুলো আমাদের খুব সমস্যায় ফেলে দেয়। আমরা ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে খুব ভিড় থাকে, এমনও অভিজ্ঞতা অনেকেরই আছে, তোমরা দেখো, মিলিয়ে নিতে পারবে, বা যারা আছেন তারাও মিলিয়ে নিতে পারবেন। একটা কাউন্টারে হয়তো দাঁড়ানো হলো, 20 মিনিট পরে আমার লাইন আসলো, তারপরে কাউন্টার থেকে বলা হলো যে এখানে নয়। সেই জন্য আমি বলবো যে আমার এই চ্যানেলের মাধ্যমে, এই প্রোগ্রামের মাধ্যমে অনুরোধ, অনেকেই হয়তো দেখছেন পদাধিকারীরা, তাদেরকে বলবো যে ব্যাংকে এই জিনিসটা খুব জরুরি, যে ব্যাংকে যারা পদাধিকারী আছেন তাদের টেবিলে অন্তত তাদের নাম এবং ডেজিগনেশন থাক, এবং কোন টেবিলে কোন কাজ হচ্ছে কোন কাউন্টারে তার একটা বড় ডিসপ্লে দরকার। প্রত্যেকেই কম বেশি কখনো না কখনো এই জন্য ভুক্তভোগী হন, সেটা একটা অন্য পর্ব। আর এই যে পড়াশোনা, এই পড়াশোনা যা বাস্তবে আমাদের খুব কার্যকরী, এই চ্যাপ্টারটাকে আরও সুন্দরভাবে তুলে ধরা উচিত, আরও বেশি করে এই চ্যাপ্টারটা দেওয়া উচিত। এইখানে আগের সিলেবাসে ছিল, অনেকটাই ব্যাংকিং ছিল, এই ব্যাংকিংটাকে আরও বাড়ানো উচিত, যে আমার ব্যাংকিংয়ে কোন কোন পরিষেবাগুলো আমরা নিতে পারি, যাতে করে আমাদের সুরক্ষা এবং আমাদের যে চাহিদা সেটা পূরণ হয়। তো যাই হোক, সেই দিকটায় পরে যাচ্ছি। এবার আমি চলে আসি আমাদের চ্যাপ্টারের মধ্যে, এইটা বলা থাকলো। এবার আমি চ্যাপ্টারের মধ্যে এসে চক্রবৃদ্ধি সুদ শুরু করব। শুরু করতে গেলেই প্রথমে আমি যা করব সেটা হচ্ছে, তোমরা সরল সুদে যা শিখেছো ঠিক তাই, নতুন কিছু নয়, শুধু সেটাকে কিভাবে আমরা পাল্টে দিতে পারি, অর্থাৎ সুদটা প্রত্যেক পর্ব অন্তর অন্তর পরিবর্তন হবে। অঙ্কের মধ্যেই বলে দেওয়া থাকবে পর্বটা, সেই পর্ব অন্তর অন্তর আমরা আসলটাকে পাল্টে দেব। পাল্টে দিয়ে যা সুদের হার দেওয়া থাকবে সেই সুদের হারে সেই বছরের সুদটা নির্ণয় করব। ধরো যদি 3 বছরের বা 2 বছরের দেওয়া থাকে, প্রথম বছর আসল যা থাকলো, যা সুদ হলো, দ্বিতীয় বছর যখন আমি নির্ণয় করব তখন সুদটাকে আসলের সঙ্গে যুক্ত করে দেবো। আমি সূত্র নতুন কিছু নেই, তবুও একটা বীজগণিতিক সূত্র আছে, আমি এস্টাবলিশ করে দেবো। তোমরা
দেখো খাতা কলম নিয়ে নাও, একটা অঙ্ক চুজ করছি, একটা অঙ্ক আমরা সমাধান করব, সঙ্গে সঙ্গে সূত্রটাও এস্টাবলিশ করে দেবো। অনেকগুলো পদ্ধতি আছে, খুব সহজেই করা যায়। আমি তিনটেই পদ্ধতি দেখাচ্ছি একটা অঙ্ক নিয়ে। তোমাদের টেক্সট বইয়ের পেজ নাম্বার 112, কোশ্চেন নাম্বার 3 বার করে ফেলো সবাই। 112 পেজ, কোশ্চেন নাম্বার 3। পেজ নাম্বার 112, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেনটা কি আছে দেখো। গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লেখো। তাহলে প্রথমে আসল কত, 2000 টাকা, সুদের হার কত দেওয়া আছে 6%, সময় কত 2 বছর। তাহলে কটা বছর হলো, স্পেলটা দেখে নাও। এখানে হচ্ছে স্পেলটা হচ্ছে দুটো স্পেল, একটা প্রথম বছর, একটা হলো দ্বিতীয় বছর। তাহলে প্রথম বছরের আসল আলাদা হবে, আমি আগেই বলেছি, দ্বিতীয় বছরের আসল আলাদা হবে। আমরা প্রথমে শুরু করছি এইভাবে, দেখো প্রথম বছরের জন্য আসল, প্রথম বছরের, এটা একটা পদ্ধতি, প্রথম পদ্ধতিতে আমি শুরু করছি, জন্য আসল লিখলাম 2000 টাকা। ঠিক, এবার প্রথম বছরের সুদ কত হবে, প্রথম বছরের সুদ কত টাকা হবে, 2000 টাকার কত পার্সেন্ট, 6% বার করে নিলেই হবে, 6 × 100, তাহলে কত দাঁড়ালো দেখো 120 টাকা। তাহলে 1 বছর পরে, এখানে যেহেতু পর্বটা বার্ষিক বলেই দিয়েছে, সাধারণত বার্ষিক থাকে, অথবা যদি অন্য কোনো পর্ব হয় তাহলে উল্লেখ করা থাকবে। তবে মাধ্যমিকের সিলেবাসে 3টির বেশি থাকবে না, 6 মাস অথবা 3 মাস। তাহলে কি দাঁড়ালো দেখো, প্রথম বছরের জন্য আসল 2000 টাকা, প্রথম বছরের সুদ হচ্ছে 120 টাকা। এইবার প্রথম বছরের শেষে সুদ আসল কত হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। 2000 আর 120 আমরা যোগ করে দেবো, এইটাই হয়ে গেল কি দ্বিতীয় বছরের জন্য আসল। অত্যন্ত সহজ, এমন কিছু ব্যাপার নয়। দ্বিতীয় বছরের জন্য আসল, দ্বিতীয় বছরের জন্য আসল হচ্ছে 2120 টাকা। এইবার দ্বিতীয় বছরের সুদ বার করবো একই রকমভাবে। দ্বিতীয় বছরের সুদের পরিমাণ কত হবে, তাহলে এই টাকাটার এইখানেই শুধু মনে রাখবে 2000 টাকার নয়, দ্বিতীয় বছরে আসল কত হয়েছে 2120। তাহলে আমরা সুদ নির্ণয় করব কত টাকার, 2120 টাকার 6%, 2120 × 6/100। এখানে একটু ক্যালকুলেশনটা দেখে নেবে কিভাবে আমরা সহজেই করতে পারি। এইখানে ধরো 0 আর 0 কেটে গেল, আরও কাটাকাটি যাবে, নিচে 10 আছে, আমরা করব না। কি করব, আমরা এখানে গুণ করে দেবো, কারণ 10 বা 100 বা 1000 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা অত্যন্ত সহজ, খুবই সহজ। কিভাবে হয়, আমরা গুণ করে দেব, নিচে যতগুলো শূন্য থাকবে ডান দিক থেকে ততগুলোর পরে, ততগুলো সংখ্যার পরে দশমিক বসাবো। তাহলে এখানে গুণ করে নাও, কত হচ্ছে 6 × 2 = 12, তারপরে 6 × 1 = 6 আর 1 = 7, 6 × 2 = 12। তাহলে দশমিক কটার আগে হবে, একটার ঘরের আগে, 2 ডান দিক থেকে একটার আগে দিয়ে দিলাম। তাহলে পরে আমরা পেয়ে গেলাম দ্বিতীয় বছরের সুদ হচ্ছে 127 টাকা 20 পয়সা। এবার আমরা তাহলে 2 বছরের, অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি যদি নির্ণয় করি, কত দাঁড়াবে, সমূল চক্রবৃদ্ধি যোগ করে দাও। তাহলে হচ্ছে এখানে হলো 2 মানে অবশ্যই এটা পয়সার ঘর 20 হবে, 7, 2 আর 2 4, 1 আর 1 2, তাহলে 2247.20 বা 2 টাকা, অর্থাৎ 2247 টাকা 20 পয়সা। তাহলে আমি জমা রেখেছিলাম কত, 2000 টাকা, 2 বছর শেষে সেটা কত হলো, 2247 টাকা 20 পয়সা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো চক্রবৃদ্ধি সুদ কত হবে। অতএব চক্রবৃদ্ধি সুদ হলো 2247 টাকা 20 - 2000 টাকা।
এটা বিয়োগ করে দেবে, বিয়োগ করলে কত পাবো? 247 টাকা 20 পয়সা। শেষে দশমিক দিলে টাকা লিখে দিলেই হলো, এটাই হলো উত্তর। তাহলে শেষে উত্তর লিখে দেবে, চক্রবৃদ্ধি সুদ 247 টাকা 20 পয়সা। এই হলো প্রথম পদ্ধতি। আশা করি সকলেই বুঝতে পেরেছো। একেবারে খুবই সহজ, কোনো সমস্যা নেই। প্রথম বছরের সুদ বার করলাম, যোগ করে দিলাম আসলের সঙ্গে, দ্বিতীয় বছরের সুদ বার করলাম, যোগ করে দিলাম, এইভাবেই চলতে থাকবে। এই অঙ্কটা এবার আমি দ্বিতীয় পদ্ধতিতে করতে চাই। সংখ্যাটা যদি বড় হয়ে যায় অনেক সময় এই ক্যালকুলেশনগুলো কী হয়, একটু বেশি হয়। এটাকে ছোট করার জন্য আমরা খুব সাধারণভাবে করতে পারি যে যদি আমরা আমি এর উপরেই লিখে দিচ্ছি দ্বিতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতি হয়ে গেছে, এখানে আমি দ্বিতীয় পদ্ধতি এইভাবেও করতে পারো একই নিয়মে। দ্বিতীয় পদ্ধতি, দেখো আমরা কি করব, এই আসলটাকে চেঞ্জ করে নেব। আমরা একটা স্ট্যান্ডার্ড আসল অর্থাৎ 100 টাকা ধরে করব। 100 টাকা ধরে করলে কি হয়, দেখো আমাদের এখানে এই ক্যালকুলেশনগুলো করতে হবে না, কারণ 100 টাকার 6% কত? 6 টাকা। আমরা একদম সরাসরি লিখতে পারি। দেখো এক বছরের সুদ কত হবে? 6 টাকা। এবার দ্বিতীয় বছরে একই নিয়ম, একই জিনিস, শুধু আমরা 100 টাকা দিয়ে করব। তাহলে কত হলো? 106 টাকা হলো। এইবার এখানে 106 টাকার যখন 6% বার করবো, খুব তাড়াতাড়ি হবে, সংখ্যাটা যেহেতু কম হচ্ছে। গুণ করলে কত হয়? 636। দুটোর আগে দশমিক, এখানে কাটাকাটি যাচ্ছে না কিন্তু। তাহলে 6 টাকা 36 পয়সা। প্রথম বছর হলো 6 টাকা, দ্বিতীয় বছর হলো 6 টাকা 36 পয়সা। ঠিক একই রকমভাবে যদি আমি যোগ করে দিই তাহলে দাঁড়ালো 106 আর 6 হলো 112 টাকা 36 পয়সা। এবার যদি বিয়োগ করে বার করি আমি কত পেলাম? এইখানে শুধু চেঞ্জ হচ্ছে, দেখো এটা কত? 112 টাকা 36 পয়সা। আর আসল ধরেছিলাম কত টাকা? 100 টাকা। তাহলে সুদ কত পেলাম? 12 টাকা 36 পয়সা। এটা কত আসল হলে? এটা ত্রৈরাশিক পদ্ধতি, তোমাদের জানাই আছে যে যদি আমি আসল ধরে নিই 100 টাকা, তাহলে তার সুদের পরিমাণ হচ্ছে কত? 12 টাকা 36। এখন যে পরিমাণই আসল দেয়া থাক না কেন, যত বড়ই সংখ্যা হোক না কেন, আমরা তাহলে কি পেলাম? আসল যদি 100 টাকা হয় তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হচ্ছে 12 টাকা 36 পয়সা। তাহলে এটাকে যদি আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে সমস্যার আকারে সাজাই তাহলে দেখো এরকম হবে। আসল আমি এখানেই করে দেখাচ্ছি ছোট করে। আসল হচ্ছে টাকায়, শব্দটা এখানে লিখে দেবে, আর এখানে হলো চক্রবৃদ্ধি সুদ। আমরা সরাসরি এই সমস্যার সমাধান করতে পারবো ত্রৈরাশিক পদ্ধতির সাহায্যে। কত হচ্ছে? আসল যদি 100 টাকা হয় তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 12 টাকা 36 পয়সা। আসল কত দিয়েছিল আমাদের? 2000 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত? সহজেই অনুমেয়, এটা মনে রাখবে। এখানে কখনো বিপরীত সম্পর্ক আসবে না, সব সময়ই সরল সম্পর্ক হবে, কারণ আসল বাড়লে পরে সুদের পরিমাণ বাড়বে, আসল কমলে সুদের পরিমাণ কমে যাবে। তাহলে দেখো তোমরা বুঝতেই পারছো এখানে আসল বেড়েছে, তাহলে সুদের পরিমাণ বাড়বে। জানো এটা তোমরা করতে, তবুও আমি করে দেখালাম। 12.36 ইন্টু কী হবে? 2000/100। এবার দেখো একটা দুটো শূন্য কেটে গেল, গুণ করে দেবে। গুণ করলে পরে ঠিক একই টাকা দাঁড়াবে। আমাদের আগের ক্ষেত্রে যা এসেছিল 247 টাকা 20 পয়সা। এটাও আরেকটা পদ্ধতি, এই পদ্ধতিতেও করতে পারো। সাধারণত এই পদ্ধতিতেই করবে। যদি দেখো যে খুব বড় সংখ্যা আছে যেটা ক্যালকুলেশন এখানে অসুবিধা হচ্ছে, তখন এই পদ্ধতিও ব্যবহার করতে পারো। এই হলো দ্বিতীয় পদ্ধতি। এবার আসবো সবচেয়ে ছোট পদ্ধতি এবং সহজেই হবে বীজগাণিতিক পদ্ধতি। বীজগাণিতিক পদ্ধতি আমরা জানি পাটিগণিতে ব্যবহার করা যায়। তৃতীয় পদ্ধতি, তৃতীয় পদ্ধতি এখান থেকেই তৈরি করা হয়েছে। আমরা একটা সূত্র তৈরি করব। আসলে কি বীজগাণিতিক পদ্ধতি তৈরি করা হয়েছে মূল সূত্র থেকেই। যে এইখানে কি করা হয়েছে আমি দেখাচ্ছি, কোনো সূত্রের পরিবর্তন ঘটানো হয়নি। কিভাবে সহজেই সূত্র প্রয়োগ করে আমরা নির্ণয় করতে পারি। আমরা আসলটাকে যদি পি টাকা ধরি, এখানে যদি পি ধরি, তাহলে সুদের হার যখন 8% হয়, আসল ধরে নিলাম, এখানে লিখে রাখলাম আসল হচ্ছে পি টাকা, সুদের হার হচ্ছে 8%, পি টাকা এবং 8%। তাহলে দেখো সুদের হারে কত হয়? পি ইন্টু টি এর মান হচ্ছে বছর হচ্ছে 1 এবং R/100, অর্থাৎ দাঁড়ালো এটা PR/100। আমি যদি এখানে লিখি তাহলে প্রথম বছরের সুদ দাঁড়ালো PR/100। তাহলে দ্বিতীয় বছরের যখন আমরা হিসাব করব, দ্বিতীয় বছরের জন্য আসল কথা হবে P প্লাস PR/100। দেখো এখানে P কমন যায়, তাহলে দাঁড়ালো P ইন্টু 1 প্লাস R/100। এইবার
যখন দ্বিতীয় বছরের ক্ষেত্রে তোমরা বার করবে তখন তাহলে কার সুদ বেরোবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা আসল, তাহলে এর R%, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100। এবার যখন আমরা লিখবো, ক্যালকুলেশনে কিছু কাটাকাটি যাচ্ছে না, এখানে লিখে দিলাম আমরা কত হলো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100। এবার যদি আমরা এই দুটো লাইন যোগ করি 2 বছরের শেষে, এখানে দেখো বোর্ডের জায়গা ছোট বলে আমি একবারে দেখাচ্ছি, এইটার এটা যোগ হবে, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর বাই 100, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100। তাহলে এই যখন যোগ করব আমরা, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 কমন যাবে, তাহলে এখানে থাকবে কত, 1 থাকবে, এখানে হলো 1 প্লাস আর বাই 100, অর্থাৎ এইটাকে আমরা কি লিখতে পারি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার। তাহলে দেখো একটু খেয়াল করে যদি আমরা দেখি যে তৃতীয় বছরের জন্য আসল অর্থাৎ প্রথম বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হলো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার। একই রকম করে যদি আমি 3 বছরে বার করি তাহলে এটা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর কিউব। তাহলে এখান থেকে এটাকে বলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহ পদ্ধতিতে আমরা এটার সিদ্ধান্ত নিয়ে লিখতে পারি, কি লিখতে পারি, যে যদি বছরের সংখ্যা n হয়, n হয়, তাহলে n বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি আমরা লিখি এটাকে CA বা A দিয়ে, কম্পাউন্ড অ্যামাউন্ট হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। আমি আগেই দেখালাম 2 বছরের শেষে 2 হলো, 3 বছরের শেষে 3 হলো, তাহলে n বছরের শেষে কত হবে, n, যেখানে n হচ্ছে সময় বছরে। তাহলে পরে আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই সরাসরি সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করতে পারবো। তাহলে আমরা যেই অঙ্কে ছিলাম সেই অঙ্কে যদি আবার চলে যাই তাহলে কি দেখাতে পাচ্ছি যে গৌতম বাবুর যখন টাকা জমা রেখেছিল আসল কত ছিল, পি এর মান ছিল 2000 টাকা, সুদের হার ছিল হচ্ছে 6% এবং সময় ছিল 2 বছর। এই সূত্রে যদি আমরা সরাসরি বসিয়ে দিই তাহলে 2 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কত দাঁড়াবে, 2 বছরের শেষে এই 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, দেখো কত হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এখানে পি এর মান হলো 2000 ইন্টু তাহলে দাঁড়ালো 1 প্লাস আর মানে হচ্ছে 6/100 এর হোল স্কোয়ার। এখানে দাঁড়ালো তাহলে দেখো 2000 ইন্টু যোগ করে দিলে কত হবে, 100 লসাগু হলো, উপরে হলো 106, নিচে হলো 100 এর স্কোয়ার। এবার আমি একটা দেখো শর্টকাট নিয়ম দেখাবো, অনেক সময় গুণ করতে অসুবিধা হয় বলে আমরা এটা অ্যাভয়েড করার চেষ্টা করব। দেখো এই গুণ অত্যন্ত সহজে করা যায়, 3 সংখ্যার একটা অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক যেখানে আছে তার গুণ বর্গ কি করে নির্ণয় করা যায়, অত্যন্ত সহজে বার করে দেওয়া যায়। ক্যালকুলেটরে চাপতে যত সময় লাগবে তার চাইতে কম সময়ে করে দেওয়া যায়। দেখো কিভাবে করতে পারি, 106 এর স্কোয়ার বার করবে বা 106 এর বর্গ কীভাবে হবে, আমি কি করব, প্রথমে একটা থার্ড ব্র্যাকেট নিলাম, শতকের স্থানে যেই সংখ্যাটা আছে এটা লিখলাম, ইন্টু লেখার পরে পুরো সংখ্যাটা লিখবো 106 প্লাস এই দুটো অঙ্ক, অর্থাৎ ডান দিক থেকে একক এবং দশক স্থানে যে দুটো অঙ্ক আছে ভালো করে দেখো, 06 কত হলো, 106 প্লাস 06 প্লাস দিয়ে আমি ফাঁকা রাখলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টু 100 দিলাম, দেওয়ার পরে আবার একটা প্লাস দিলাম, বুঝতে পারবে না বলে আমি এটা মিটিয়ে দিচ্ছি, দেখো প্লাস দিলাম। এখানে কত লিখবো খেয়াল করে, এই যে সংখ্যাটা আন্ডারলাইন করেছিলাম 2 অঙ্কের 06, এইটার বর্গ করব, 06 এর স্কোয়ার কত, 036, কেন লিখলাম 3 অঙ্কে, এইখানে সংখ্যাটাই যে শতক স্থানের সংখ্যাটা লিখবে হচ্ছে এইখানে এবং 2 অঙ্কের সংখ্যাটা লিখবে ডান দিকে। তাহলে যোগ করে এবার দেখো কত হয় ক্যালকুলেশন করলে, 106 আর 6 হলো 112 ইন্টু 100, 112 ইন্টু 100 তাকে 100 দিয়ে গুণ প্লাস 36, তাহলে এর বর্গ হচ্ছে 11236, 11236। দেখলে কত সহজে করা গেল। আমি আরেকবার অন্য একটা সংখ্যার ক্ষেত্রে করে দেখাচ্ছি, আমি অঙ্কটা শেষ করে দিই, তাহলে দাঁড়ালো কত, 2000 ইন্টু 11236 বাই 100, 1 2 1 2
3টে শূন্য কাটলো, একটা থেকে গেল, তাহলে এটাকে গুণ করে দাও, তাহলে দাঁড়াবে 2247 টাকা 20 পয়সা। অর্থাৎ আমরা প্রথম নিয়মে যা পেয়েছিলাম এখানেও তাই পেলাম। এখানে একটা শূন্য থেকে যাবে, তাহলে কত দাঁড়ালো? 2247 টাকা 20 পয়সা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এবার 2247 থেকে 2000 বিয়োগ করবে, তাহলে তোমরা পেয়ে যাবে হচ্ছে শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ কত? 247 টাকা 20 পয়সা। এই পদ্ধতি দেখতেই পেলে অত্যন্ত সহজ। ক্যালকুলেশন অনেকের ক্ষেত্রে কঠিন মনে হয়। আমি বর্গ 3 সংখ্যার বর্গ করা শেখালাম, আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকটা দেখাচ্ছি, করে দেখো কত সহজে করা যায়। যে কোনো সংখ্যার বর্গ, অঙ্কটা কমপ্লিট হয়েছে। যে কোনো 3 অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয় করা ক্যালকুলেটরের চাইতে আগে হবে। একটু ভালো করে দেখবে। আবার আমি দেখাচ্ছি, ধরো 211 এই সংখ্যাটার বর্গ নির্ণয় করতে চাইছো, কত হবে? 2 লিখলাম প্রথমে, পুরো সংখ্যাটা লিখে দিলাম 211 যোগ 2 অঙ্কের যে সংখ্যাটা আছে কত হলো? 11। এটার সঙ্গে যোগ করব কত? এই 11 এর বর্গ। 11 এর বর্গ কত আমাদের জানা আছে? 121। এই 121টাকে দুটো পার্টে ভাগ করতে হবে। প্রথম পার্টে থাকলো 1 × 100 প্লাস যে 2 অঙ্কের সংখ্যাটা থাকলো 21, এটা ডান দিকে লিখলাম। দেখো কি দাঁড়ালো? তাহলে 211কে 2 দিয়ে গুণ, আগে যোগ করে না। 211 প্লাস 11 কত হলো? 222। 222-এর সাথে 2 দিয়ে গুণ করলে 444 প্লাস 1 × 100 প্লাস 21, তাহলে দাঁড়ালো 445। 100 দিয়ে গুণ করলে 00 প্লাস 21, তাহলে 44521। এটা হচ্ছে 211 এর বর্গ। আরও একটা করে দেখাচ্ছি, নিশ্চয়ই ভালো লাগছে, কারো অসুবিধা হবে না। যেই পদ্ধতিতে করলে বর্গ করাতেই আমাদের সময় লাগে। ধরো 111 এর বর্গ করছি, তাহলে কত হবে? প্রথমে কত লিখবে? 111 প্লাস 11, 111 প্লাস 11 লেখার পরে কি বলছি আমি? এইখানে গুণ হবে কত দিয়ে? প্রথমে 1 আছে বলে 1 দিয়ে, প্লাস কত হবে? এই যে ডান দিকে 2 অঙ্কের সংখ্যা কত? 11। 11 এর বর্গ কত? 121। 121 হলে এইখানে 100 দিয়ে গুণ, 21 থাকবে ডান দিকে আর 1 থাকবে এখানে। এইটা শুধু খেয়াল করবে, এটাকে দুটো পার্টে ভাগ করবে। শতকের অঙ্কটাকে লিখবে ব্র্যাকেটের মধ্যে, আর 2 অঙ্কের ডান দিক থেকে সংখ্যাটাকে ডান দিকে লিখবে। 1 দিয়ে গুণ করলে কি হবে? তাহলে 111 আর 11 কত হলো? 122। তার সাথে 1 যোগ আছে, তাহলে কত হয়? 123। 123-এর সাথে 100 গুণ, দুটো শূন্য প্লাস 21, তাহলে দেখো কি দাঁড়ালো? 12321। দেখো ক্যালকুলেটরের সঙ্গে চেয়ে তাড়াতাড়ি হলো কিনা। আশা করি একটা শর্টকাট টেকনিক দেখাতে পারলাম। আমি কি চেষ্টা করছি? আমি চেষ্টা করছি তোমাদের যে 4-5 মাস ধরে গোটা পৃথিবী করোনার কবলে আক্রান্ত, তোমাদের যে স্বাভাবিক দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়েছে, একঘেয়েমি চলে এসছে, একঘেয়েমি একটু কাটানোর, তার সঙ্গে যাতে করে পড়াশোনাটাও চালিয়ে যাওয়া যায়, একটু ভালো লাগে সেটা দিয়ে এই চ্যাপ্টারটাও আমরা সুন্দরভাবে শেষ করার চেষ্টা করব। এবার আমি চলে যাব নেক্সট চ্যাপ্টারে। এবার একটা অঙ্ক করে দেখালাম, আমি একটু সমহার বৃদ্ধির কথা বলি, তারপরে যদি সময় থাকে আরেকটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। এই যে সুদের হারটা আমরা যে অঙ্কটা করলাম, প্রথম বছরে সুদ ছিল 6%, দ্বিতীয় বছরে 6%। এটা যে সব সময় একই হারে থাকবে তা নির্দিষ্ট নয়। এই সুদের হারটাও পরিবর্তন হতে পারে। যদি পরিবর্তন হয় তাহলে আমরা দ্বিতীয় বছরে যখন আসল নিচ্ছি, প্রথম বছর যেমন আমি করলাম 6% ছিল, যদি বলা থাকতো দ্বিতীয় বছর 7%, তাহলে দ্বিতীয় বছরে যখন সুদ বার করবে তখন সেটা 7% হার ধরে নেবে। আর বীজগাণিতিক পদ্ধতিতে কি হবে? বীজগাণিতিক পদ্ধতিতে কোনো সমস্যা নেই, শুধুমাত্র এটা পাল্টে যাবে। যদি আর 1% প্রথম বছর হয়, দ্বিতীয় বছর যদি আর 2% হয়, তাহলে এরকম হবে P×1 প্লাস R1/100 ইন্টু P1 প্লাস R2/100, এইভাবে পাল্টাতে থাকবে টার্মটা। এটা হবে CA এর মান। এবার আমি আলোচনা করব সমহার বৃদ্ধি, রেট অফ ইউনিফর্ম গ্রোথ অর ডিক্রিজ। দেখো এবার আমরা আলোচনা করব সমহার বৃদ্ধি হ্রাস নিয়ে। এমন অনেক কিছু আছে যার একটি প্রারম্ভিক মান থাকে এবং একটি নির্দিষ্ট সময় অন্তর তার মান নির্দিষ্ট হারে বৃদ্ধি বা হ্রাস পায়। যেমন জনসংখ্যা হতে পারে, বেতন হতে পারে, যেমন যানবাহনের দাম হতে পারে, ঘরবাড়ির দাম। বেতন বৃদ্ধি পায়, জনসংখ্যা সাধারণত বৃদ্ধি পায়। আর একটা যানবাহন, ধরো একটা মোটরসাইকেল যদি আমি আজকে কিনি, তাহলে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো বাস্তব অভিজ্ঞতা থেকে যে 1 বছর পরে মোটরসাইকেলটার দাম কী হবে?
এখন যদি আমি এটা মোটরসাইকেল 80,000 টাকা দিয়ে কিনি, আগামী বছর অর্থাৎ 1 বছর পরে কি এর দাম আমি 80,000 টাকা পাবো না, 10% কমে যাবে। যদি কমে যায় তাহলে 80,000-এ 10% কত, 8,000 টাকা, তাহলে আগামী বছরের দাম হবে 72,000 টাকা। তার ঠিক আরও 1 বছর পরে যদি চলে যায় তাহলে কী হবে, আরও 10% কমে যাবে একই হারে যদি কমতে থাকে। অর্থাৎ অঙ্কটা দাঁড়াচ্ছে আমরা যেভাবে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করলাম ঠিক সেই রকমভাবে। অথবা যদি জনসংখ্যার কথা বিবেচনা করি, ধরে নেওয়া যাক মালদা জেলার জনসংখ্যা এই মুহূর্তে দাঁড়িয়ে 3 লক্ষ। মালদা জেলা শহরে যত লোক বাস করেন আমি সংখ্যাটা ধরে নিলাম, মালদা শহরের লোক সংখ্যা হচ্ছে 3 লক্ষ। ধীরে ধীরে এই জনসংখ্যাটা কি হবে, দিনের পর দিন বাড়ছে। দেখছো 1 বছর পরে এর যদি 5% বৃদ্ধি পায় তাহলে কত বাড়বে, 10% হচ্ছে 3 লক্ষের 30,000 টাকা, তাহলে 30,000 জন, তাহলে 15,000 বাড়লো। তাহলে 1 বছর পরে মালদা শহরের জনসংখ্যা হয়ে যাবে 3,15,000। ঠিক তারও 1 বছর পরে যদি একই হারে বাড়তে থাকে, দেখতে পাচ্ছ এটা একটা স্টেশনের ছবি, আন্দাজ করতে পারছো নিশ্চয়ই, এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের ছবি। টাইম দেখা যাচ্ছে সন্ধ্যে 6টায়, কি ভিড় থাকে, কি ধরনের জনবিস্ফোরণ সেটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তাহলে এই আবার কি করব আমরা, 3,15,000 যেখানে ছিলাম তার আবার 10% বাড়াবো। অর্থাৎ কম্পেয়ার করে দেখো, এখন যে আমরা চক্রবৃদ্ধি সুদ শিখলাম সেই চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্রটাই যদি প্রয়োগ করে দিই, যে আমরা যদি ধরে নিই যে প্রাথমিক জনসংখ্যা প্রথমে ছিল হচ্ছে 3 লক্ষ, জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 5% এবং জনসংখ্যা বৃদ্ধির যে সময় বলা হয়েছে এখানে কত বছর বললাম, 2 বছর, তাহলে তার মান কত হবে। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করে নিতে পারি চক্রবৃদ্ধি হার সুদ নির্ণয়ের যে সূত্র এখনই শিখলাম আমরা, যে যদি কোনো আমরা যেখানে এখানে এ কে বলেছিলাম সমূল চক্রবৃদ্ধি, এখানে শুধু শব্দটা পরিবর্তন করব। এখানে কি লিখেছি দেখো, কোনো কিছুর প্রারম্ভিক মান যদি পি হয়, অর্থাৎ এখানে পি বলতে কি বোঝায়, কি হচ্ছে এখানে পিটা ছাড়া পড়েছে, পি হচ্ছে এখানে পি থাকবে একটা, পি ইন্টু 1 + r/100 হবে। প্রাথমিক জনসংখ্যা হলো পি, জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে r%, আর n বছর যদি 2 বছর হয় তাহলে 2 হবে, 3 বছর হলে 3 হবে। একই রকমভাবে যদি কমে যায় তাহলে কি হবে, শুধু প্লাসের জায়গাতে মাইনাস আসবে। কমে যায় কখন, আমি এখনই উদাহরণ দিলাম যে যদি একটি মোটরসাইকেল বা একটি গাড়ি আমরা কিনি তাহলে কি হয়, এর দাম বছর অন্তর প্রত্যেক বছর বা বছরে যদি r% করে কমতে থাকে তাহলে এর মান কত হবে, এর মান হবে 5 বছর পরে যদি হয় তাহলে n এর মান 5, পি এখানে একটা হবে পি ইন্টু 1 - r/100 এই অঙ্কগুলো চক্রবৃদ্ধি হার সুদের সাথে একেবারে মিলে গেল। আমরা একটা অঙ্ক করব এখন, এই অঙ্কে আমরা দেখব কিভাবে চক্রবৃদ্ধি হার সুদ নির্ণয়ের নীতি প্রয়োগ করে সমহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্ক সমাধান করা যায়। পেজ নাম্বার 117 সমহার বৃদ্ধি বা হ্রাস, এই চ্যাপ্টার 6.2 এর কোশ্চেন নাম্বার 5 এটা সমাধান করার শুরু করলাম। কোশ্চেন নাম্বার 5 দেখো কি আছে অঙ্কটা। পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনার প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে এই জেলায় 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল। খেয়াল করে দেখো, এখন যদি 8,748টি ঘটে থাকে এবছর, তাহলে নিশ্চয়ই বাস্তব অভিজ্ঞতা থেকে আগে বিচার করবে যে আগের বছর, আমি যদি এটাকে 2020 সাল ধরি, তাহলে কি 2019 সালে এর থেকে বেশি ছিল না কম ছিল? অবশ্যই এর থেকে বেশি ছিল। তারপরে কি হলো, 2018 সালে এখানে যা ছিল তার চাইতে 2018 সালে তার থেকে বেশি হবে। সুতরাং এখান থেকে যদি আমরা বাড়তে বাড়তে যাই তাহলে কিন্তু এখানে পৌঁছানো যাবে না। একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে হবে, 2018 থেকে কমেছে 2019-এ, তারপরে কমেছে 20-তে, এইভাবে কমছে। একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, যে এই জিনিসটা এখানে বোঝার দরকার, গণ্ডগোল হয়ে যায় আমাদের, যে এখান থেকে যদি আমি বাড়িয়ে নিয়ে ওখানে চলে যাই তাহলে পৌঁছাতে পারবো না। কেন, আমি যদি 100 এই সংখ্যাটা 10% বাড়িয়ে দিই তাহলে কত হবে, 110 হবে। 10% কি করলাম, আমি বৃদ্ধি করলাম, 100কে বাড়ালাম হচ্ছে 10%। তাহলে কি উল্টোটা সত্যি, যে 110-এর 10% যদি আমি কমিয়ে দিই তাহলে কি 100 পাবো? 110 থেকে যদি 10% কমাই, 110 ইন্টু 10%, 10/100 কাটাকাটি করে দেখো কত দাঁড়ালো, 11 কমবে। তাহলে 110 থেকে যদি আমি 11 কম করি তাহলে কত মান হয়, 99। এইখানেই হয়ে যায় আমাদের গণ্ডগোল।
এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার সময়। কোথায় সমস্যা? যে আমরা বৃদ্ধিটা যা হবে যখন আমি ওই বৃদ্ধি থেকে কমাবো সেটা হবে না। সেই অঙ্কটা দেখো ঠিক একই রকমভাবে বলে দেওয়া আছে, আজকে 3 বছরের আগের বার করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? 3 বছরের আগের সংখ্যাটা ধরে নিতে হবে, সেখান থেকে কমিয়ে আমি আসবো হচ্ছে আজকের সময়ে 3 বছর পরে এবং সেটাকে তুলনা করে দেবো। এটা বীজগাণিতিকভাবে আমরা সমাধান করবো। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তাহলে আমরা ধরবো, মনে করি 3 বছর আগে দুর্ঘটনা ঘটেছিল কটি? এক্সটি। মনে করি 3 বছর আগে এক্সটি দুর্ঘটনা ঘটেছিল। এবার কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে দুর্ঘটনা আগের বছরের তুলনায় কত কমছে? 10% করে কমছে। আর 3 বছরের বার করতে হবে। তাহলে পরে 3 বছরে অর্থাৎ বর্তমান বছরে, অতএব বর্তমান বছরে দুর্ঘটনার সংখ্যা কত হবে সেই অনুযায়ী দুর্ঘটনার সংখ্যা দাঁড়াবে, সূত্রটা আমি বললাম যে যদি কমে যায় তাহলে হবে মাইনাস, যদি বেড়ে যায় তাহলে হবে প্লাস। তাহলে p ইন্টু 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n। এখানে p এর মান কত ধরেছে? x। 1 মাইনাস r মানে কত? 10%। তাহলে 10 বাই 100 টু দি পাওয়ার কত হবে? এটা 3। আমি যদি কাটাকাটি করি তাহলে দাঁড়ালো 1 এর 10 মানে x ইন্টু 9 বাই 1 বিয়োগ 1 এর 10 মানে হলো 9 বাই 10 এর কিউব। তাহলে x ইন্টু 9 এর কিউব কত হচ্ছে? 9 ইন্টু 9 ইন্টু 9। এটাই লিখে দিতে পারো, কোনো অসুবিধা নাই। 3 বার, যেহেতু কাটাকাটি পরে করতে হবে, এই গুণ করার প্রয়োজন নাই। আর 10 এর কিউব মানে 1 এর পরে হচ্ছে 3টা শূন্য। এই সংখ্যাটাই দেওয়া আছে আমাদের এখানে। কত? আমাদের এখানে দেওয়া আছে 8748। সুতরাং আমরা তুলনা করলে পরে কি লিখতে পারি? শর্তানুসারে লিখতে পারি, খুবই সহজ অঙ্ক। শুধু এইটা যদি মাথায় থাকে যে আমরা আগে থেকে ফেরত আসবো 3 বছর পরে, তাহলেই হয়ে যাবে। 9 ইন্টু 9 ইন্টু 9 বাই 1000 ইকুয়াল টু 8748। আমি মিটিয়ে দিলাম ডান দিকটা। সমাধান করবো এটা। দেখো কত পাওয়া যায় x এর মান। বা দিয়ে দাঁড়ালো x ইকুয়াল টু 8748 ইন্টু 1000 বাই 9999। কাটাকাটি করে দাও। 9 9 81, 6 7 9 63, 9 দুগুণে 18। আবার 9 দিয়ে কাটলে 9 একে 9, 8 9 72। 9 দিয়ে কাটলে 9 12 108। দেয়ারফর x ইকুয়াল টু কত পেলে? x ইকুয়াল টু পেলে 12,000। তাহলে পরে আজকে যদি দুর্ঘটনার সংখ্যা হয়ে থাকে 8748টি, 3 বছর পরে কতগুলি দুর্ঘটনা ঘটেছিল? 12,000টি দুর্ঘটনা ঘটেছিল। আশা করি বুঝতে পেরেছ। চেষ্টা করলাম আমি তোমাদের চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি বা হ্রাস এই চ্যাপ্টার দুটোকে সুন্দরভাবে উপস্থাপন করার। তোমাদের যে সমস্যাগুলো ছিল বা যদি কিছু সমস্যা থেকে থাকে, কিছুটা সমাধান হয়েছে। এবং আরও যদি কিছু সমস্যা থেকে থাকে তোমরা জানো, টেলি ক্লাসে তোমরা ফোন করতে পারো, অথবা আমাকেও ফোন করতে পারো 9851516546 নাম্বারে। যে কোনো সময় ফোন করতে পারো। এই নাম্বারই হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ পাঠাতে পারো। প্রত্যেকে ভালো থাকো। সবাই চেষ্টা করো এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে শোনার, একটু অ্যাটেন্টিভ হবে। প্রত্যেকেরই উন্নতি হবে, প্রত্যেকেই একটু একঘেয়েমি থেকে বেরিয়ে আসতে পারবে। প্রত্যেক দিন রুটিন করে ক্লাসগুলো অ্যাটেন্ড করো। এই যে লকডাউনের জন্য তোমাদের যে জীবনযাত্রায় স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্ন ঘটেছে, তার থেকে সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবে। মনে করবে যে এটাই ক্লাসরুমেই তোমাদের এই পড়াশোনার সাথে তোমাদেরকে অভ্যস্ত হয়ে নিতে হবে। আর একটা কথা তোমাদেরকে বলবো, এখনও গ্রামাঞ্চলে
আমাদের এই মালদা জেলার প্রশংসনীয় উদ্যোগ, যাদের মাধ্যমে মালদা জেলার সমস্ত কেবল টিভিতে এই প্রোগ্রাম প্রচার করা হচ্ছে এবং ইউটিউবেও আপলোড করা হচ্ছে। অনেক গ্রামে এখনও এরকম ছেলেমেয়েরা আছে, তোমাদের সহপাঠীরা আছে যাদের বাড়িতে টিভি নেই, কিন্তু এরকম গ্রাম বোধহয় খুব কমই আছে যাদের বাড়িতে টিভি নেই। যদি তোমার বাড়িতে টিভি থাকে, তোমার যদি জানা থাকে সহপাঠী দুজন একজন যাদের বাড়িতে টিভি নেই, তাদেরকে ডেকে নিয়ে সোশ্যাল ডিস্ট্যান্স মেনে সেফটি যে মেজারগুলো সেগুলো নিয়ে একসাথে একটু বসে ক্লাসটা করো, তারও উপকার হবে, তোমারও উপকার হবে, ভালো লাগবে। একটু সামাজিক দায়িত্ব নাও, আর ভালো থেকো। পরের ক্লাসে আবার দেখা হবে, আবার নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। শুরুতেই বলেছি তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী বা পরীক্ষার্থিনী, তোমাদের মানসিক প্রস্তুতি কিন্তু এইভাবেই নেওয়া শুরু করতে হবে। ধন্যবাদ সকলকে।